নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। সন্ধ্যে 6টা মানে জেলা থেকে একেবারে সরাসরি খবর আপনার কাছে পৌঁছে দেওয়া। মিমি রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতে আসুন আমরা একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি, কারণ আপনারা জানেন রাত পোহালি হাই ভোল্টেজ জনসংযোগ কর্মসূচি রয়েছে খোদ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিকে তো নজর রাখবই, আর তার ঠিক আগে বুমেরাং অনন্ত মহারাজ। রাজবংশীদের জন্য কিছুই করেনি বিজেপি, বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি সাংসদ নিজেই। ভোটের আগে রাজবংশী অস্বস্তি পদ্ম শিবিরে, শুনুন কি বলেছেন তিনি। তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। আপনিও জানেন, আমিও জানি। কেন করে না ওইটা তো আমি জানি না, কেন করে না আমি এটা জানি না। মানে আপনি তাহলে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগকে আপনি শিলমোহর দিচ্ছেন? না না, শিলমোহরের কথা নয়। ওরা যা বলছে, এরা তৃণমূল বলে বলছে না, সাধারণ জনতা তো বলছে। এখানে যারা এখানকার লোক তারা তো বলছে। কোনো দল তো বলতে পাবে যে হ্যাঁ এটা করেছে, করেনি। যে রাজবংশী ভোট পেতে বিজেপি অনন্ত মহারাজকে পাঠিয়েছিল রাজ্যসভায় সাংসদ করে, সেই অনন্ত মহারাজে কি বলছেন, কেন বলছেন, কথা বলবো। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, অনন্ত মহারাজ বোমা ফাটালেন বলা যায়, ভোটে কি কোথাও এর কোনো প্রভাব পড়তে পারে, কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, রাজনৈতিক মহল যেটা মনে করছেন, যেভাবে অনন্ত মহারাজ একেবারে রাজবংশীদের দাবি দেওয়া পূরণ না হওয়ায় যেভাবে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন, তা কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অনন্ত মহারাজ আমাদের নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন যে রাজবংশীদের বা তাদের যে দাবি, তার যে দাবি ছিল অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল, সে ব্যাপারে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো রকম সাড়া দিচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনন্ত মহারাজ তিনি যেটা বললেন যে এবারে রাজবংশী সম্প্রদায়ের মানুষ ভোটে কি করবেন সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে তুমি জানো যে কয়েকদিন আগেই অনন্ত মহারাজ তিনি বলেছিলেন যে সাধারণ মানুষ চেয়েছেন বলেই তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, এবং সাধারণ মানুষ যদি বলেন যে তাকে ইস্তফা দিতে, তিনি ইস্তফা দিয়ে দেবেন। আজকেও কিন্তু সেই একই সুর শোনা গেল অনন্ত মহারাজের গলায়। অনন্ত মহারাজ তুমি জানো যে মূলত রাজবংশী সম্প্রদায়ের যে ভোট ব্যাংক, কোচবিহার লোকসভা কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর হচ্ছে রাজবংশী ভোট ব্যাংক। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেহেতু কেন্দ্রীয় সরকার কোনো রকম প্রতিশ্রুতি রক্ষা করেনি, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই কোচবিহার, সেখানে কিন্তু একটা প্রভাব পড়তে পারে, কারণ রাজবংশী সম্প্রদায়ের মধ্যে একটা ক্ষোভ দানা বাজছে। আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, স্বাগত জানিয়ে নিউজ 18 বাংলায়। অনন্ত মহারাজ যে কথাটা বললেন যে বিজেপি কিছুই করেনি রাজবংশীদের জন্য, কি বলবেন আপনারা? মানে কিভাবে দেখছেন আগামীকাল এত বড় সভা রয়েছে প্রধানমন্ত্রীর, তার আগে অনন্ত মহারাজের এই উক্তি? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। বিজেপির কি স্ট্যান্ড, বিজেপি কিভাবে দেখছে অনন্ত মহারাজের এই মন্তব্য, আমরা অবশ্যই বিজেপির প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, তোমাকে আমি থামিয়েছিলাম, তুমি যেরকম বলছিলে। একদমই মিমি, তুমি যারা বলছিলে যে আগামীকালই হাই ভোল্টেজ একেবারে রাজনৈতিক প্রচার রয়েছে। প্রধানমন্ত্রী খোদ কোচবিহার শহরে তিনি আসছেন, সেখানে সভায় অংশ নেবেন এবং তিনি বক্তব্য রাখবেন। এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে রাজবংশীদের এখানে ব্যাপারে কোনো রকম বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু যেভাবে একেবারে পদ্ম শিবির রাখেন কিনা আগামীকাল সেদিকে অবশ্যই নজর থাকবে। এদিকে শুধুমাত্র এই মন্তব্যই নয়, পৃথক রাজ্য নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন আজ অনন্ত মহারাজ। তিনি বলেছেন পৃথক রাজ্যের বদলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই প্রতিশ্রুতিও পূরণ করছে না কেন্দ্র। ফের বিস্ফোরক অনন্ত মহারাজ কি বলেছেন শুনুন। শোনো, আমি আবার ক্লিয়ার করে বলছি, কেন বলবেন কিন্তু। হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট, গভর্নমেন্ট কমিটমেন্ট করেছে না, আমরা স্টেট চেয়েছি। ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই।
তখনকার 1949 সনের 26শে নভেম্বর যে সংবিধান অ্যাডপ্টেড হয়েছে সেখানে ফার্স্ট শিডিউলে বলা আছে ABCD এরকম ফর্মেটার আছে ফার্স্ট শিডিউলে। এখন ওটাকে মুছে দিয়ে পরে হচ্ছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, আবার একটা অপশন রেখেছে মেবি রিকোয়ার্ড আদার টেরিটরি। কিন্তু বর্তমান তো স্টেট আর ইউনিয়ন টেরিটরি আছে। তো বর্তমান আমার তো ওই যে বর্তমান টেরিটরি ফার্স্ট শিডিউলে আমাদের স্টেটটা নেই, তো এটা পশ্চিমবঙ্গ মার্চ করে দিয়েছে, ইলিগাল করেছে এখানে। তো এখানে কে ফর্মেশন করবে? এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে। তো জনতা জনার্দন, তো জনতাটা যা বলবে সেটা তো করতে হবে। এতটা বেসুরো যখন অনন্ত মহারাজ, সেটা কোন সময় দাঁড়িয়ে না রাত পোহালেই, যেখানে রাজনৈতিক কর্মসূচি রয়েছে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের হাওয়ায় এই মুহূর্তে উত্তরও গরম। কোচবিহারে একদিকে নরেন্দ্র মোদী জনসভা করবেন, আবার যেরকম বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তারও সভা রয়েছে, এবং তারপর জলপাইগুড়িতেও সভা করবেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে রাজনৈতিকভাবে এই মুহূর্তে সরগরম উত্তরবঙ্গ। এইবার এনডিএ সরকার 400 পার। আগের বারও বলেছিল আপকা বার 200 পার, 75-এ ঠেকে গেছিল, আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হোক, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। বৃহস্পতিবার নজর উত্তরে, একই দিনে উত্তরবঙ্গে মোদী মমতার সভা। কোচবিহার শহরে নরেন্দ্র মোদীর সভা, মাথাভাঙায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জলপাইগুড়ির মালবাজারেও সভা করবেন তৃণমূল নেত্রী। দুই দলের দুই মুখ ময়দানে। 24-এও বিজেপির টার্গেট বাংলা। প্রচারে ঝড় তুলতে আসরে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী। বাংলায় এসে এবার তাঁর 17টি সভা করার কথা, যা শুরু হয়ে গিয়েছে ভোট ঘোষণার আগে থেকেই। মার্চের প্রথম সপ্তাহেই বাংলায় 3টি সভা করেন নরেন্দ্র মোদী, আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতে। এরপর শিলিগুড়িতেও সভা করেন মোদী। বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গে মোদী সভা করবেন কোচবিহারের রাসমেলা মাঠে, তারপর রবিবার জলপাইগুড়িতে। 2019 সালে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় আসে মোদী সরকার। সেবার বিজেপি একাই 300 পার। বাংলায় বিজেপির আসন 2 থেকে 1 লাফে বেড়ে হয় 18। 19-এ উত্তরবঙ্গে তৃণমূল ছিল 0, 8টির মধ্যে 7টিতে জেতে বিজেপি। এরপর 21-এর বিধানসভা ভোটে বাংলা জুড়ে সবুজ সুনামি বয়ে গেলেও উত্তরবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন জেতে বিজেপি। 54টি আসনের মধ্যে 30টিতে পদ্ম ফোটে, 24টিতে জেতে তৃণমূল। 24-এর লোকসভা ভোটেও উত্তরবঙ্গের জমিতে টেক্কা দিতে মরিয়া বিজেপি। আসরে নেমেছেন খোদ নরেন্দ্র মোদী। 21-এর ভোটেও বারবার বাংলায় এসে প্রচার করেছেন মোদী, কিন্তু সেবার বিজেপির স্বপ্নভঙ্গ হয়। তারপরেও বিজেপির মন্ত্র যেন হারবো তবু ছাড়বো না। লোকসভা ভোটে রাজ্যের শাসক বদল হয় না, তবু বিজেপি 24-এর প্রচারেই তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিচ্ছে। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का उसकी विदाई का, उसके पराजय का काउंटडाउन शुरू करेंगे। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। তৃণমূল কোমর বেঁধে ময়দানে, যেখানে বিজেপির শক্তি তুলনায় বেশি, সেই উত্তরবঙ্গেই পদ্মকে সাফ করতে তৃণমূল মরিয়া। 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি তৃণমূল। 21-এর বিধানসভা ভোটে ছবিটা অনেকটাই বদলে যায়। উত্তরবঙ্গের 54 বিধানসভা আসনের মধ্যে 24টিতে জেতে তৃণমূল। এবার 24-এ আরও ভালো ফল করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে রাজ্যের শাসক দল। আগামী কয়েকদিনে তৃণমূল নেত্রী পরপর সভা করবেন উত্তরবঙ্গে। আগামীকাল থেকে তো আমার পাবলিক মিটিং শুরু হয়ে যাচ্ছে। প্রথম মিটিংটাই আমার আছে মাথাভাঙা করে আমি মালবাজারে, এখানে মিটিং আছে আমার। পরশুদিন আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তারপরের দিনও আমার মিটিং আছে মনে হয় কোচবিহার একটা। পরের দিন আমি এতে যাব তপন, আহমেদাবাদ। 17 তারিখে সম্ভবত আমি আসাম যেতে পারি। উত্তরের মন পেতে বিভিন্ন সামাজিক প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী। এছাড়া চা সুন্দরী তো আছেই। চা শ্রমিকদের জন্য ঘর, বন্ধ চা বাগান অধিগ্রহণ, চা শ্রমিকদের বাচ্চাদের জন্য ক্রেশ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জমির পাট্টা দেওয়া, দিনহাটাকে মহকুমা করা।
নিউজ 18 বাংলা। একদিকে যেমন পাখির চোখ উত্তরবঙ্গ, সেরকমই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলাকেও। কারণ এবারই লোকসভা ভোট অনুব্রতহীন হতে চলেছে। যে অনুব্রত মণ্ডলের ওপর শীর্ষ নেতৃত্ব আস্থা রাখতেন এবং নিশ্চিন্ত থাকতেন, সেই অনুব্রতহীন বীরভূমে এবার লোকসভা ভোটের আগে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া দাওয়াই দিয়েছেন তিনি। অক্ষয় রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। অক্ষয়, আজ বীরভূমে এই বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন, বৈঠকের কি নির্যাস? দেখো, তোমাকে বলে রাখি, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর বীরভূম জেলায় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে মাথাচাড়া দিয়েছিল। আজকে বৈঠকের প্রথমেই অনুব্রত মণ্ডল প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে অনুব্রত মণ্ডলকে বিনা দোষে জেলের মধ্যে রাখা হয়েছে, তবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে যারা নেতৃত্ব ছিলেন তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে কারো নাম করে আমি ছোট করতে চাই না, তবে প্রত্যেকে সতর্ক হয়ে যান, প্রত্যেকে একে অপরে একসঙ্গে কাজ করে সংগঠন বাড়ান। পাশাপাশি গত যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে দুটি আসনে তৃণমূল জয়লাভ করেছিল, ঠিক কথা, কিন্তু যে 11টি বিধানসভা, সেই 11টি বিধানসভার মধ্যে কিন্তু বেশিরভাগ শহরাঞ্চল যে ভোট, সেই ভোটে কিন্তু তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে যারা কর্মী ছিলেন এবং নেতৃত্ব ছিলেন, এক কথায় ধমক দিয়ে তিনি বার্তা দিয়েছেন যে এই লোকসভা নির্বাচনে যদি শহরাঞ্চলে ফলাফল খারাপ হয় তৃণমূলের, সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যান হোক, চেয়ারম্যান হোক বা শহর সভাপতি হোক, কারো পদ থাকবে না। পাশাপাশি গ্রামাঞ্চলেও যদি ফলাফল খারাপ হয়, সেখানেও কিন্তু যে নেতৃত্ব থাকবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে গ্রামের যারা মহিলা ভোটার আছে সেই মহিলা ভোটারদের কাছে কর্মীদেরকে পৌঁছে যেতে হবে। সরকারি বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পগুলিকে তুলে ধরতে হবে। পাশাপাশি মহিলারা যাতে বেশি পরিমাণে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে তারা যাতে সঠিক সময়ে যেতে পারে, এই সমস্ত নির্দেশ দেওয়া হয় কর্মীদের। এবং বিশেষ করে বার্তা তিনি দিয়েছেন আজ, দ্বন্দ্ব ভুলে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন আজ অভিষেক। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন। দেখুন, দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষই, একেবারে পরোয়াহীন। এবার তার মুখে দাদাগিরির কথা শোনা গেল। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, দেখুন। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক, যে আমি অ্যাকশন করি। পরোয়াহীন দিলীপ ঘোষ, দল সতর্ক করেছে, নির্বাচন কমিশনও সাবধান করে দিয়েছে। তবু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষে, বুধবার আবারও বিস্ফোরণ। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। হুইল চেয়ারে বসা নিজের স্ত্রীকে পাশে নিয়ে সম্প্রতি প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে দিলীপ ফের পরোয়াহীন। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নাই, কেবল উন্নয়ন, কেবল মোদি। এই ধরনের কথাবার্তা মহিলাদের ইঙ্গিত করে বলা, এটা কখনোই উচিত নয় এবং তিনি কিন্তু তার স্বভাব পাল্টান না। সতর্ক বার্তা যে ইসিআই দিয়েছে, সেই সতর্কবাণী শোনার মতনও তার মানসিকতা নেই। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো এখানে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক, যে আমি অ্যাকশন করি। 19শে এপ্রিল শুরু লোকসভা ভোট, হাতে খুব বেশি আর সময় নেই। এখনো সবকটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, আসানসোলের মতো আসন। একে হাতিয়ার করে বিজেপিকে বিততে ছাড়ছে না তৃণমূল। দিলীপ অবশ্য বেপরোয়া, তিনি চালিয়েই খেলছেন। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হয় ঠিক। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন সাবধান করে দিয়েছে দিলীপ ঘোষকে। তারপরেও দিলীপ আছেন দিলীপেই।
তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। এবার দাদাগিরির হুঙ্কার। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। নিউজ 18 বাংলা। আর এবার একটা ছবি দেখাবো আপনাদের, মালবাজারের বাগরাকোটের একটা ছবি। আসুন দেখুন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার গাড়ি ঘিরে এই ছবি ধরা পড়েছে আজ। এই উত্তেজনার ছবি দেখুন। বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, তার গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান এবং এইরকম উত্তেজনা ছড়ায়। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। রকি, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? মিমি, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, মালবাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় জলপাইগুড়ি বিজেপি যে প্রার্থী রয়েছেন জয়ন্ত কুমার মজুমদার, তিনি কিন্তু সকাল থেকে প্রচার করছিলেন। আজ যখন প্রায় বিকেল নাগাদ তিনি বাগরাকোট এলাকায় প্রচার সেরে ফিরছিলেন, সেই সময় মিনামোড় এলাকায় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এবং তৃণমূল কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে পরিকল্পিতভাবে কিন্তু দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যখনই জয়ন্ত মজুমদারের গাড়ি সেখানে এসে পৌঁছায়, সেই সময় জয়ন্ত মজুমদার গো ব্যাক স্লোগান দেন এবং মুর্দাবাদ স্লোগান দিতে দিতে তার গাড়ির উপরে চড়া হয় এবং গাড়ির উপরে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সময় সেখানে বিজেপি কর্মীরা যারা ছিলেন, তারা যখন স্লোগান দিলে, প্রতিবাদ করলে, সেই সময় তৃণমূল কর্মীরা কিন্তু তাদের উপরে চড়া হয় এবং গায়ে হাতাহাতি হয়ে যায় বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনায় কিন্তু পুলিশ কর্মীদের সামনে ঘটেছে, এমনটা কিন্তু অভিযোগ করেছে বিজেপির তরফ থেকে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার পর কিন্তু সেখান থেকে বিজেপি যে প্রার্থী রয়েছে তিনি সেখান থেকে বেরিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সম্পূর্ণটাই মিথ্যে বলে। বুঝতে পেরেছি রকি, অনেক ধন্যবাদ তোমায়। এবং এই ছবি ধরা পড়েছে আজ জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায়, বিজেপি প্রার্থী, তার গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 2019-এ যে ইলেকশন হয়েছে ওই টাইম যে রকম ভোট পেয়েছে বাগরাকোট জিপি থেকে, কিন্তু একটা পয়সাও খরচা করি না। আবার ভোট পেতে এসছে, হ্যাঁ, আমরা কালো পতাকা না দেখালে কি করবো বলেন? আমরা दिखाबो, निश्चय आभार दिखाबो, आभार आस्ते आभार दिखाबो। कोरोना काल भी पार हुआ है जनता को, यहाँ पे आदमी मारा, स्वयं मेरा हस्बैंड भी वो कोरोना काल में बीत चुके हैं। एक चावल, एक मुट्ठी चावल तक नहीं लेके दिया। उस इंसान को हम लोग वोट नहीं देंगे इस बार, इसीलिए गो बैक का नारा हम लोग लगा रहे। জয়ন্ত কুমার রায় বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। শুনুন। 30-40 জনের একটা টিএমসি গুন্স, মানে কতগুলো ছেলে, তারা আমার গাড়িটাকে, আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে রাখে। কিছুক্ষণ পরে তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে, আমার গাড়িতে দিম ধাম করে মারছিল এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আবার এদিকে মারছিল। এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে ছিল, উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। মানুষের যা রেসপন্স দেখলাম তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসি। জয়ন্ত রায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। তিনি দাবি করছেন যে যারা জয়ন্ত রায়কে প্রার্থী হিসেবে চায় না, তারাই গো ব্যাক স্লোগান দিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, তৃণমূলের সঙ্গে যুক্ত নয়। শুনুন। জয়ন্ত রায়কে যারা, যে বিজেপির নেতারা প্রার্থী হিসেবে চায়নি, তারা বিক্ষোভ করেছেন এবং জয়ন্ত রায় গত 5 বছরে, এটা তো সত্যি ঘটনা, একবারেও জনগণের কাছে মুখ দেখাননি। এবং বিজেপির যে নেতাকর্মীরা আছে তাদের একটা প্রত্যাশা ছিল জয়ন্ত রায়কে ঘিরে, ওদের ভেতরে অনেক কিছু চাওয়া পাওয়া তো থাকে, আপনারা জানেন বিজেপির দলটাই হচ্ছে চাওয়া পাওয়া এবং সবকিছু পয়সা দিয়ে হয়, তো সেটাও হয়তো হয়নি। তার জন্য ওইখানে এই বিক্ষোভ হয়েছে। তৃণমূল কংগ্রেসের খেয়ে দেয়ে কাজ নেই, তৃণমূল কংগ্রেস প্রচারে ব্যস্ত, সেখানে তৃণমূল কংগ্রেস এই সিটটা জিতবে জলপাইগুড়ি, তো তৃণমূল কংগ্রেসের লোকেরা ওটা করতে যাবে কেন? শাসক দলের লোকেরা কোনোদিন অশান্তি করতে যায়?
গরমে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ, আর এরই মধ্যে কলকাতায় লু পরিস্থিতি। কলকাতা সহ ২ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আমরা কথা বলবো ইরন আমাদের প্রতিনিধির সঙ্গে। ইরন, আবহাওয়া দফতর কি জানাচ্ছে? মানে এইরকম একটা যে দুঃসহ পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির আরো অবনতি হবে? একদমই। দেখো মিমি, যে ইতিমধ্যেই আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচন্ড অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা গুমোট ভাব। এবং আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ শুরু হচ্ছে, এবং সেটা আগামীকাল এবং 4 তারিখ 5 তারিখ আরও বেশ কিছু জেলায় হবে। এবং কলকাতাতে 5 এবং 6 তারিখে কিন্তু শুধু কলকাতা নয়, কলকাতা, 2 উত্তর 24 পরগনা, সঙ্গে হাওড়া, হুগলি, এই জেলাগুলোতেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এবং সহজ করে বলতে গেলে লু বইবে। যেটা জানানো হচ্ছে, যেটা পরিষ্কার করেছে, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া থেকে আগামীকাল থেকে তাপপ্রবাহ রয়েছে। এবং পাশাপাশি 5 তারিখ আরও বেশ কিছু জেলাতে হবে, সেগুলো হচ্ছে 2 বর্ধমান, সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম। আর 6 তারিখের ক্ষেত্রে কিন্তু সেখানে কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, সেখানেও কিন্তু তাপপ্রবাহ রয়েছে। যদিও এর মধ্যে অবশ্যই ধন্যবাদ। কাল থেকে তাপপ্রবাহ সবকটা জেলাতে নয়, বেশ কিছু জেলাতে, যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, মানে পশ্চিমের জেলাগুলো। 6 ডেতে আরও বাড়লো। মেদিনীপুর মানে আমি কিন্তু 2টো মেদিনীপুর বলছি, বর্ধমান 2টো বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। মোর ইম্পর্টেন্ট ইজ 2টো 24 পরগনা। আমরা পশ্চিমে পেতে অভ্যস্ত, ওটা কিন্তু এখন 2টো 24 পরগনা ঢুকে গেল। দ্যাট মিনস ক্যালকাটা ইজ অলসো ইনক্লুডেড, হুগলি, হাওড়াও ইনক্লুডেড। কলকাতাতেও তাপপ্রবাহর সম্ভাবনা আছে। সেটা কবে বললাম আপনাকে? 6 এপ্রিলে। চৈত্রের এই দুঃসহ দহনে কিন্তু ভোটের গরমও পাল্লা দিয়ে বাড়ছে। চাঁদি ফাটা রোদেই প্রচারে বেরোচ্ছেন প্রার্থীরা। কি করবেন? ঘাম মুছতে মুছতেই ভোটের প্রচার সারছেন। আর এই গরম থেকে বাঁচতে ডাব, শরবতে ভরসা রাখছেন। কেউ কেউ আবার টক দই খাচ্ছেন, কেউ আবার নুন চিনির জলেই ভরসা রাখছেন।